2026 সালের 3রা জানুয়ারি ভোররাত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই নিস্তব্ধতা খান খান করে ধেয়ে এলো মার্কিন রণতরী আর যুদ্ধ বিমানের গর্জন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যখন রাজপ্রাসাদে আয়েশ করছিলেন, তখন হঠাৎ মাঝরাতে তার বেডরুমের জানালা দিয়ে আঙ্কেল স্যাম মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কমান্ডোরা হ্যালো বলে হাজির হয়ে গেল। দর্শক, এই মুহূর্তটিকে কেবল একটি সামরিক অভিযান বললে ভুল হবে। এটি ছিল একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে এক বিশাল মহাপ্রলয়। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ভেনেজুয়েলার উপর যে ম্যাক্সিমাম প্রেশার 2.0 বা চরম চাপের নীতি শুরু হয়েছিল, তার চূড়ান্ত পরিণতি হিসেবে অপারেশন সাউদার্ন স্পিয়ার কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের দেয়াল গুড়িয়ে দিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার প্রভাবশালী স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের বাসভবন থেকে আটক করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের দাবি, মাদুরো কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি একটি আন্তর্জাতিক মাদক সাম্রাজ্যের সম্রাট। এই পুরো ঘটনাটি বিশ্বজুড়ে যে তোলপাড় সৃষ্টি করেছে তার গভীরে দেখা যায় এটি কেবল মাদকের লড়াই নয়, বরং এর পরতে পরতে মিশে আছে তেলের গন্ধ, ক্ষমতার দম্ভ এবং আন্তর্জাতিক আইনের এক জটিল গোলকধাঁধা। এক স্বাধীন দেশের ভিতরে ঢুকে এভাবে একজন রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া কি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়, নাকি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পুরনো মন্ডো ডক্ট্রিনের এক নিষ্ঠুর আধুনিক সংস্করণ? আজকের বিশ্লেষণে আমরা দেখব মার্কিন ডেল্টা ফোর্সের সেই শ্বাসরুদ্ধকর অভিযানের বিবরণ থেকে শুরু করে ভেনেজুয়েলার তেল খনির উপর ট্রাম্পের চিরস্থায়ী নজর এবং পানামার সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শনিবার ভোররাত ঠিক 2টা কারাকাসের আকাশে হঠাৎ করেই দেখা গেল লো ফ্লাইং এয়ারক্রাফট আর ড্রোনের গর্জন। লা গুয়ারা, হিগারোত এবং বারুতা এলাকাগুলো কেঁপে উঠল একের পর এক বিস্ফোরণে। প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত 7টি বিশাল বিস্ফোরণ ঘটেছিল, যার লক্ষ্যবস্তু ছিল প্রধানত ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থার অ্যান্টেনাগুলো। বিশেষ করে ফোর্ট তিওনা, যা ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স, সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সিবিএস নিউজের তথ্য মতে এই অভিযানটি পরিচালনা করেছে মার্কিন সেনাবাহিনীর অভিজাত ডেল্টা ফোর্স এবং 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট। তারা অত্যন্ত নিখুঁতভাবে লা কার্লোটা বিমান ঘাঁটি এবং মাদুরোর বাসভবন মিরা ফ্লোরেস প্রাসাদের সুরক্ষা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পুরো হামলাটি স্থায়ী ছিল মাত্র 30 মিনিটেরও কম সময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে ভোরে ট্রুথ সোশ্যালে বিশ্বকে এই অভাবনীয় খবরটি জানান। তিনি দাবি করেন মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সফলভাবে আটক করা হয়েছে এবং তাদের বিমানে করে ভেনেজুয়েলার বাইরে মার্কিন মূল্যকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটি ছিল এক কথায় একটি ব্লিটজক্রিগ বা অতর্কিত হামলা, যা এতটাই দ্রুত ছিল যে মাদুরো তার স্টেট অফ এমার্জেন্সি ঘোষণার সময়টুকুও পাননি। এই অভিযানের কৌশলগত দিক বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে নেতৃত্বের কেন্দ্রকে আঘাত করেছে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র এমন একটি চরম পদক্ষেপ নিল? আগে শুনি যুক্তরাষ্ট্র কি বলছে, তারপর জানবো পর্দার আড়ালের কাহিনী কি। যুক্তরাষ্ট্র মাদুরোকে ধরার জন্য যে আইনি ঢাল ব্যবহার করেছে তার গাল ভরা নাম হলো নার্কো টেরোরিজম। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এবং বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, মাদুরো গত 20 বছর ধরে কলম্বিয়ার বিপ্লবী গোষ্ঠী এফএআরসি এর সাথে হাত মিলিয়ে একটি ড্রাগ কার্টেল পরিচালনা করছেন, যার নাম কার্টেল অফ দ্য সানস। মজার বিষয় হলো, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, যাকে তিনি আদর করে ফার্স্ট কম্ব্যাটেন্ট বা প্রধান যোদ্ধা বলে ডাকেন, তার বিরুদ্ধেও মাদকের অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার 2 ভাইপো এফ্রান অ্যান্তোনিও
কাম্পো ফ্লোরেস এবং ফ্রাঙ্কি ফ্রান্সিসকো ফ্লোরেস দে ফ্রান্টেস 2015 সালে হাইতিতে মার্কিন অভিযানে ধরা পড়েছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে সাজা ভোগ করেন। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন 2022 সালে তাদের মুক্তি দিয়েছিলেন, তবে ট্রাম্প প্রশাসন আবার তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রশাসনের যুক্তি হলো, মাদুরো কেবল একজন রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি একজন মাদক সম্রাট, যিনি কোকেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মার্কিন সমাজকে বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলেন। ট্রাম্প মাদুরোর মাথায় দাম বা বাউন্টি বাড়িয়ে $50 মিলিয়ন নির্ধারণ করেছিলেন, যা ওসামা বিন লাদেন বা আল বাগদাদীয় পর্যায়ের সমান। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের সত্যতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন ভেনেজুয়েলা প্রধানত কলম্বিয়ার কোকেন পাচারের একটি রুট মাত্র, তবে মাদুরো সরকার সরাসরি এই উৎপাদনে জড়িত কি না তা নিয়ে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র মাদকের অভিযোগ তুললেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন, আঙ্কেল স্যাম কি আসলে যুক্তরাষ্ট্রের যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে মাদুরোকে ধরেছে, নাকি তার নজর ভেনেজুয়েলার 303 বিলিয়ন ব্যারেল তেলের উপর? ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদের মালিক, সৌদি আরব বা ইরানের চেয়েও বেশি। ট্রাম্প যখন প্রকাশ্যে বলেন তিনি মার্কিন তেল কোম্পানিগুলোর সাথে কথা বলেছেন এবং ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন পেট্রোলিয়াম রিজার্ভ পূরণ করবেন, তখনই কিন্তু তেলের গন্ধটা পরিষ্কার হয়ে যায়। অনেক বিশ্লেষক মনে করেন মাদকের অভিযোগটি কেবল একটি স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা। আসল লক্ষ্য হলো কারাকাসের তেল দখল করা। আবার 2027 সালের মধ্যে চীনের জ্বালানি চাহিদার একটা বড় অংশ ভেনেজুয়েলা থেকে আসার কথা ছিল। মাদুরোকে সরিয়ে সেখানে একটি মার্কিনপন্থী সরকার বসাতে পারলে ট্রাম্পের এনার্জি ডমিনেন্স বা জ্বালানি আধিপত্যের নীতি সফল হবে। বিশ্লেষকদের মতে মাদকের অভিযোগটি কেবল একটি আইনি আবরণ মাত্র। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো অরিনোকো অয়েল বেল্ট এবং সেখানকার খনিজ সম্পদ। ভেনেজুয়েলার প্রচুর পরিমাণে সোনা এবং রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। ট্রাম্পের চোখে এই সম্পদগুলো হলো আমেরিকার সেই পুরনো অধিকার যা চ্যাভেজ জাতীয়করণ করেছিলেন। যদি মাদুরোকে সরিয়ে একটি অনুগত সরকার বসানো যায়, তবে ট্রাম্প প্রশাসন হয়তো ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো আবার একজন মোবিল বা সেভরনের মতো বড় মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দেবে। সেই বন্ধু বা মিত্র সরকারের প্রধানও ট্রাম্পের হাতে আছে। এই অভিযানের পেছনে কেবল মাদক নয়, বরং ভেনেজুয়েলার ক্ষমতার মসনদে একজন বন্ধু বসানোর পরিকল্পনা রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আর সেই বন্ধুটি হলেন 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দর্শক, কি অদ্ভুত ব্যাপার! যেখানে নোবেল শান্তি বিজয়ীরা রাজনীতিতে জড়াচ্ছেন, সেখানে অশান্তি আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হোক সে বাংলাদেশ কিংবা মিয়ানমার অথবা ভেনেজুয়েলা। মাচাদো দীর্ঘ 1 বছর ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার পর সম্প্রতি একটি নকল পরচুলা পরে এবং কাঠের নৌকায় করে কিউরাসাও হয়ে নরওয়েতে পালিয়ে যান, যা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। তিনি ট্রাম্পের এই আগ্রাসী নীতির কট্টর সমর্থক। এমনকি তিনি একবার বলেছিলেন যে মাদুরোকে সরাতে কেবল আন্তর্জাতিক চাপ যথেষ্ট নয়, বরং একটি বিশ্বাসযোগ্য সামরিক হুমকি প্রয়োজন। ট্রাম্পের সাথে মাচাদোর সম্পর্ক বেশ রসাত্মক। মাচাদো যখন নোবেল পেলেন, তখন ট্রাম্প পরে রসিকতা করে বলেছিলেন মাচাদো তাকে ফোন করে জানিয়েছেন তিনি ট্রাম্পের সম্মানার্থে এই পুরস্কার গ্রহণ করেছেন এবং ট্রাম্প চাইলে পুরস্কারটি তাকে দিয়েও দিতে পারতেন। অনেকে মনে করেন মাদুরোকে সরিয়ে মাচাদো বা এডমুন্ডো গঞ্জালেসকে ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলাকে একটি মার্কিন পাপেট স্টেট বা পুতুল রাষ্ট্রে পরিণত করাই ট্রাম্পের মূল লক্ষ্য, যাতে তেলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হয়। দর্শক, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্কে অবনতির শুরু মূলত প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে। 1999 সালে ক্ষমতায় আসার পর চাভেজ সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেন। তিনি তেল শিল্পকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হতে থাকে। 2013 সালে চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন। মাদুরো আগের সরকারের নীতি অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের 1 নম্বর শত্রুতে পরিণত হন।
দর্শক, আপনারা যারা ভাবছেন এই ঘটনা একদম নতুন, তাদের জন্য ইতিহাসের ধুলো জমা ফাইল থেকে একটি নাম মনে করিয়ে দিই। সেটি হলো ম্যানুয়েল নোরিয়েগা। ৩৬ বছর আগে ১৯৯০ সালের ৩রা জানুয়ারি মার্কিন বাহিনী পানামায় ঢুকে নরিয়েগাকে একইভাবে তুলে এনেছিল। ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ পানামায় অপারেশন জাস্ট কজ শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো, তিনি এক সময় সিআইএ এর বন্ধু ছিলেন, কিন্তু যখনই তিনি মার্কিন কথা শোনা বন্ধ করলেন, অমনি তিনি হয়ে গেলেন মাদক সম্রাট। পানামা ও ভেনেজুয়েলার এই দুটি অভিযানের মধ্যে কিছু মিল আছে যেগুলো অবাক করার মতো। নরিয়েগা আত্মসমর্পণ করেছিলেন ১৯৯০ সালের ৩রা জানুয়ারি, আর মাদুরো গ্রেপ্তার হলেন ২০২৬ সালের ৩রা জানুয়ারি। তারিখের এই কাকতালীয় মিল হয়তো ট্রাম্প প্রশাসনের একটি সচেতন বার্তা। আবার দুজনের বিরুদ্ধে একই অভিযোগ, তারা মাদক সম্রাট। মিল আছে অভিযানে অভিজাত বাহিনী ব্যবহারও। পানামায় নেভি সিল এবং আর্মি রেঞ্জার্স ব্যবহার করা হয়েছিল, আর ভেনেজুয়েলার ডেল্টা ফোর্স প্রধান ভূমিকা পালন করেছে। নরিয়েগাকে পরে যুক্তরাষ্ট্রে ৪০ বছরের জেল দেওয়া হয়েছিল। মাদুরোর কপালে কি আছে তার সময় বলে দেবে। মাদুরোর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো লোপেজ অগ্নিশর্মা হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এটিকে নগ্ন আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী হামলা বলে দাবি করেছেন। তাদের দাবি, মার্কিন বিমানগুলো বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালিয়েছে এবং এতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলা সরকার মাদুরো ও তার স্ত্রীর প্রুফ অফ লাইফ, বা তারা যে বেঁচে আছেন তার প্রমাণ দাবি করেছে। দর্শক, মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় সারা বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা, অন্যপক্ষে রাশিয়া, চীন, ইরান এবং কিউবার মতো দেশগুলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে দেখছে। রাশিয়ার জন্য ভেনেজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত মিত্র। সেখানে তাদের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। চীনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিছুটা সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা সহিংসতার নিন্দা করলেও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আইনি দৃষ্টিকোণ থেকে এই অভিযানটি অত্যন্ত বিতর্কিত। একটি সার্বভৌম রাষ্ট্রের ভেতরে সামরিক অভিযান চালিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করা কি আইনসম্মত? জাতিসংঘের সনদের ২ আর ৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না। যুক্তরাষ্ট্র এখানে আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের যুক্তি দিলেও আন্তর্জাতিক আইনে মাদকের পাচারকে সাধারণত সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করা হয় না। আবার আন্তর্জাতিক প্রথাগত আইন অনুযায়ী একজন বর্তমান রাষ্ট্রপ্রধান যে কোনো বিদেশি আদালতের বিচার থেকে রেহাই পাওয়ার অধিকারী, যাকে বলা হয় ইমিউনিটি রেশন পার্সনে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা আসলে এক ধরনের ভীতি প্রদর্শনকারী কূটনীতি, যা বিশ্বের নিয়ম ভিত্তিক শৃঙ্খলাকে ধ্বংস করে দিচ্ছে। দর্শক, মাদুরোর এই নাটকীয় পতন এবং গ্রেপ্তার বিশ্ব রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের নতুন পররাষ্ট্র নীতিকে অনেকে ঠাট্টা করে মনরো ডক্ট্রিন মানে ডোনাল্ড প্লাস মনরো বলেছেন। ১৮২৩ সালে মনরো ডক্ট্রিনকে আরো আক্রমণাত্মকভাবে ফিরিয়ে আনা হয়েছে, যার মূল কথা হলো পশ্চিম গোলার্ধে কেবল আমেরিকার হুকুম চলবে, চীন বা রাশিয়ার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলায় যদি গৃহযুদ্ধ শুরু হয় তবে বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ডিজেলের দাম বাড়তে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে। ভেনেজুয়েলায় আছে চীনের বিশাল বিনিয়োগ। মাদুরোর অবর্তমানে তা অনিশ্চয়তার মুখে পড়ল। এটি বেজিং এর জন্য একটি বড় ধাক্কা, তবে মার্কিন এই বিজয় কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সংশয় আছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী যদি গেরিলা যুদ্ধ শুরু করে তবে ইরাক বা আফগানিস্তানের মতো যুক্তরাষ্ট্র সেখানে এক দীর্ঘমেয়াদী চোরাবালিতে আটকে যেতে পারে। দর্শক, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের জেলে।
কারাকাসের রাস্তায় এখন ট্রাঙ্কের গর্জন আর মানুষের দীর্ঘশ্বাস। কেউ হয়তো ভাবছে মুক্তি এসেছে, আবার কেউ ভাবছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কি আর শান্তি ফেরে। আর মাদুরো নিউ ইয়র্কের কোন এক হিমশীতল সেলে বসে হয়তো তিনি এখন সে চ্যাবেজে সে ছোট্ট পাখিটিকে খুঁজবেন, যে এসে তাকে বলবে যে এটি কেবল একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু বাস্তবে ডেল্টা ফোর্স আর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট তাকে মনে করিয়ে দেবে যে খেলার নিয়ম এখন বদলে গেছে। শেষ কথা হলো, ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে সেই স্বার্থের নাম হলো কালো সোনা বা তেল। মাদুরো হয়তো সেই সোনার খনির ভুল পাহারাদার ছিলেন, যার মাসুল তাকে এখন মার্কিন আদালতের কাঠগড়ায় দিতে হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।